সবাই কেমন আছো? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই জয়েন করছে নাকি আরো কেউ করবে? হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে, কেউ একটু রেসপন্স করো। জি আপু, শোনা যাচ্ছে। হ্যাঁ, আজকে আমরা ৭ থেকে শুরু করব। তো ৭ এ বলছে ৭ খুব হচ্ছে ৭ অনেক বেশি ইম্পোর্টেন্ট একটা আর্টিকেল। এখানে কিন্তু বলছে সংবিধানের প্রাধান্য, সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন। তো ৭ এর ১ এ কি বলছে? যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হবে জনগণ এবং জনগণের ক্ষেত্রে এই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন এবং কর্তৃত্বে কার্যকর হইবে। এই যে প্রথম যে ওয়ার্ডটা বললো, মানে সেন্টেন্সটা বললো, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এটা হুবহু তোমার তৃতীয় বিদেশে আসছিল। যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক কে? জনগণ। এটা আমি একটু বলি যে রাষ্ট্রের কিন্তু সর্বময় ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। জনগণ এর এই আর্টিকেলটাতে এটা বোঝাইছে যে হচ্ছে যে জনগণ এই ক্ষমতা প্রয়োগ করবে এই সংবিধানের মাধ্যমেই। তোমার রাষ্ট্র পরিচালনার কিন্তু সব কার্যক্রমের উৎস কিন্তু হচ্ছে জনগণ। জনগণকে কিন্তু প্রাধান্য দেয়াই হয়েছে। আমরা কিন্তু সংবিধানের প্রথম যে প্যারাটা পড়ছিলাম, তাই না? মনে আছে যে আমরা বাংলাদেশের জনগণ। ওখানে কিন্তু আমি তোমাদের টাইটেল দিয়ে দিয়েছিলাম যে জনগণের সার্বভৌমত্ব, মনে আছে? আচ্ছা, মনে আছে অবশ্যই। তো এই সংবিধান কিন্তু জনগণের স্বার্থেই হচ্ছে আহ ইয়া হয় আর কি, কার্যকর করা হয়। তো সকল ক্ষমতার মালিক জনগণ। আমরা যখন ৪ নভেম্বর ১৯৭২ সালের হচ্ছে বাংলাদেশের গণপরিষদের মাধ্যমে যখন ঘোষণা করলাম, ওই যে প্রিয়াম্বলে কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছিলাম যে আমরা এই সংবিধান গ্রহণ করলাম, তাই না? তো ওখানে কিন্তু প্রথম প্যারাটা ছিল প্রস্তাবনা যে আমরা বাংলাদেশের জনগণ স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করিয়াছি। এবং প্রস্তাবনার লাস্ট প্যারাটাতে যেটা বলা ছিল যে এত দ্বারা আমাদের এই গণপরিষদে আমরা এই সংবিধান রচনা এবং বিধিবদ্ধ করিয়া সমবেতভাবে গ্রহণ করলাম। সেই কারণেই কিন্তু মনে করো জনগণের যে একটা অভিপ্রায়, সেই অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধানটা প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। এবং এই আহ জনগণের আশা আকাঙ্ক্ষারই কিন্তু এটা একটা বহিঃপ্রকাশ। এটা একটা জনগণেরই সংবিধান এবং জনগণই এই সংবিধানের মালিক। এটাই বলছে তোমার সাথে রাখে। বুঝতে পারছো? হ্যালো? একটু রেসপন্স করো। আচ্ছা, আমি ৭-২ এ চলে যাই। ৭-২ কি বলছে দেখো, জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। দেখো আমরা ৭-১ কি বললাম? প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। আবার ২ নম্বর ৭-২ দফা ২ এ বলল এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। তাহলে
আমরা এই সংবিধানকে কি বলতে পারি? প্রজাতন্ত্রের একদম সর্বোচ্চ আইন। এবং অন্য কোনো আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্য হয়, তাহা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল বলিয়া গণ্য করা হবে। তার মানে সাথে দুই, এতটুকু কথা বুঝে রাখো যে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান কিন্তু প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। এবং অন্য কোনো আইন যদি এই সংবিধানের সাথে তোমার সাংঘর্ষিক হয় বা অসামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে যে আইনের যতটুকু অংশ অসামঞ্জস্যপূর্ণ ততটুকু অংশ বাতিল বলে গণ্য হবে। আমার একটা wait। হ্যালো, শোনা যাচ্ছে? সরি, আমার একটা ফোন আসছিল। শোনা যাচ্ছে নাকি ডিসকানেক্ট হয়ে গেছে বুঝতে পারছি না তো। জি আপু, শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? আমি এক্সট্রিমলি সরি, আমার আসলে হচ্ছে একটা ফোন আসছিল। জি আপু, শোনা যাচ্ছে, একদম ক্লিয়ার। আচ্ছা 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 আচ্ছা, তাহলে পড়াচ্ছি। তাহলে দেখো তো, 2 এর সাথে 2 কি বোঝাইলো? যে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। তো এটা একটা সর্বোচ্চতা বোঝাইলো না? সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন বোঝাইলো না? যে হচ্ছে সংবিধানে হচ্ছে সুপ্রিম। টাইটেল কিন্তু অলরেডি দিয়েই ফেলছে যে সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন। তো তোমরা কি জানো যে হচ্ছে যে সাংবিধানিক প্রাধান্য, ওই যে বললাম যে সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, এটা কি? তোমাদের ভাই মনে হয় প্রথম ক্লাসে বলেছিল যে সাংবিধানিক প্রাধান্য কি, মানে সংবিধান হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে থাকবে এবং পার্লামেন্ট তোমার সংবিধানের অধীনে থেকে কাজ করবে। সাধারণত তোমার হচ্ছে যে সকল মানে দেশের হচ্ছে সংবিধান লিখিত হয় এবং দুষ্পরিবর্তনীয় হয়, সেই সকল দেশেই তোমার হচ্ছে সাংবিধানিক প্রাধান্য বা সার্বভৌমত্বটা বিরাজ করে। আমাদের দেশের হচ্ছে কি সংবিধানটা কি লিখিত সংবিধান এবং কি দুষ্পরিবর্তনীয় সংবিধান। তাই হচ্ছে কি আমাদের দেশের সংবিধান কি সুপ্রিম বলা হয়ে থাকে, কনস্টিটিউশন অফ দ্য সুপ্রিমেসি বলা হয়ে থাকে। এই জন্যই তোমার হচ্ছে সাংবিধানিক প্রাধান্য, এই ধারণাটা কিন্তু প্রথম জন্ম নিয়েছিল হচ্ছে যুক্তরাষ্ট্রে। সর্বপ্রথম যুক্তরাষ্ট্রের সংবিধানেই সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড বলে ঘোষণা করা হয় আর কি। এর প্রথম উদ্দেশ্য ছিল যে হচ্ছে পার্লামেন্ট যাতে অত্যাচারী হতে না পারে, কারণ হচ্ছে কনস্টিটিউশনই যাতে সুপ্রিম হতে পারে, এটা বলছিল। আর অন্যদিকে তোমার হচ্ছে যে মানে হচ্ছে পার্লামেন্টারি সুপ্রিমেসিও তো জানো যে পার্লামেন্ট সবার উপরে থাকবে, কিন্তু আমাদের এখানে কিন্তু ওইভাবে কোনো কিছু বলা নাই, কনস্টিটিউশনের সুপ্রিমেসির কথা বলা আছে। তো সাংবিধানিক প্রাধান্যের আমরা কিছু বৈশিষ্ট্য বলতে পারি। আমাদের দেশে একটা মনে করো গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশে সাংবিধানিক সুপ্রিমেসি থাকবে, তারপর সংবিধান হবে হচ্ছে লিখিত, যেটা অলরেডি বলে ফেলছি। সংবিধান হবে দুষ্পরিবর্তনীয়, কারণ 2/3 মেজরিটি লাগবে হচ্ছে সংবিধান যদি সংশোধন করতে চাই। এবং হচ্ছে সংবিধানেই বলা থাকবে যে এটাই হচ্ছে দেশের সর্বোচ্চ আইন। তো আমরা এটার প্রমাণ পেলাম যে আমাদের সংবিধানের 7-2 অলরেডি বলাই আছে যে সংবিধান হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। এগুলাই হচ্ছে তোমার কনস্টিটিউশনাল সুপ্রিমেসির কিছু বৈশিষ্ট্য। আর হচ্ছে তোমার দুটো মামলা বলি, তোমার হচ্ছে লিখে নাও, এটি মৃধা ভার্সেস স্টেট। এটি মৃধা ভার্সেস স্টেট, লিখছো? 25 ডিএলআর মানে 25 ডিএলআর ব্র্যাকেটে 1973,
এখানে তোমার হচ্ছে যে বিচারপতি বদরুল হায়দার চৌধুরী উনি বলেছিলেন যে হচ্ছে যে এই যে কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল বিকজ ইট এক্সিস্ট বিকজ দ্য উইল অফ পিপল ইজ রিফ্লেক্টেড ইন ইট। মানে হচ্ছে জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটায়। এখানে এই সংবিধান হচ্ছে কি জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটায়। আর হচ্ছে কি কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল বিকজ এটা এক্সিস্ট করে। এটা তখনই এক্সিস্ট করবে যখন হচ্ছে জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটবে। ইংলিশটা লিখতে পারছো কি বলছে বদরুল হায়দার চৌধুরী? মানে এই কেস রেফারেন্স গুলো তোমরা যখন হচ্ছে যে এই যে যেমন আসলে কনস্টিটিউশন কি সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, এটা সংবিধানের কোথায় বলা আছে, তোমরা যখন 7-2 আলোচনা করবা বা 7 আলোচনা করবা তখন অবশ্যই কনস্টিটিউশনের যে মেইন কথা দুটো সেটা তো লিখবাই, সাথে যদি তোমরা কেস রেফারেন্স দাও তাহলে কিন্তু হচ্ছে যে টিচাররা অনেক বেশি খুশি হবে, সেটা জুডিশিয়ারি হোক আর হচ্ছে যে তোমার একাডেমিক লাইফেই হোক। তো লিখতে পারছো একটা মামলা আপু বলেন। এটি মৃধা, আপু মামলার নামটা বললে ভালো হয়। এটি এ বড় হাতের, তারপর হচ্ছে ডট দিয়ে টি লিখো, তারপর মৃধা MRIDHA মৃধা ভার্সেস এস্টেট, মানে যেটা এস্টেট মানে রাষ্ট্র, 25 DLR। আর ব্র্যাকেটে লিখবা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1973 মানে সাল, 1973 সালের এটা একটা হচ্ছে মামলা। এই মামলার বিচারপতি বদরুল হায়দার চৌধুরী বলল যে হচ্ছে যে কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল। উনিও কিন্তু বলল যে কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল বিকজ ইট এক্সিস্ট, আর ইট এক্সিস্ট বিকজ দ্য উইল অফ পিপল ইজ রিফ্লেক্টেড অন ইট। লিখতে পারছো? লেখা হলে আমি পরের মামলাটাতে যাচ্ছি। জি আপু। হ্যাঁ, তারপর পরের মামলাটা আমাদের একটা বাংলাদেশের মামলা আছে, আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা মামলা, 41 DLR AD 165। এই মামলায় উচ্চ আদালত তোমার বলল যে দ্য কনস্টিটিউশন রিমেইনস এট দ্য অ্যাপেক্স বিকজ ইট ইজ দ্য সুপ্রিম ল। The constitution remains as the apex because it is supreme law. আগেরটাও বাংলাদেশের ছিল, এটাও কিন্তু বাংলাদেশের। আমি পরেরটা বেশি মেনশন করে বললাম কারণ এটার নাম তোমরা এর আগেও শুনছো, আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ, দুটোই কিন্তু বাংলাদেশের মামলা। লিখতে পারছো পরেরটা যে দ্য কনস্টিটিউশন রিমেইনস এট দ্য অ্যাপেক্স, অ্যাপেক্স মানে হচ্ছে সর্বোচ্চ বা এরকম কিছু একটা বোঝাইছে, বিকজ ইট ইজ দ্য সুপ্রিম ল। তো এখানেও কনস্টিটিউশনাল সুপ্রিমেসির কথা কিন্তু বোঝা গেল, যে এই মামলার রায়েও কিন্তু বোঝা গেল যে উচ্চ আদালত বলে দিল যে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি রয়েছে। তো এই যে দুইটা মামলার মাধ্যমে আমরা কনস্টিটিউশনাল সুপ্রিমেসির ধারণাটা পেলাম, আর একটা জায়গায় ধারণা পেলাম সেটা হচ্ছে 7-2 অলরেডি বলেই ফেলছে যে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। এবার আসো এবং মানে 7-2 এর প্রথম পার্টটা আমরা অলরেডি পড়ে ফেললাম এবং বুঝলাম যে কনস্টিটিউশনই হচ্ছে সুপ্রিম। এবং পরের পার্ট আসো, এবং বলা আছে যে অন্য কোনো আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্যপূর্ণ হয় তাহলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল বলে গণ্য হবে। এটা কিন্তু কি হলো 7-2 এর পরের অংশ, মানে এবং এর পরেরটুকু বলছে। এটা কি বোঝালো যে দেখা গেল এই সংবিধান যেহেতু সুপ্রিম ল, তার মানে এটার সাথে যদি কেউ মানে কোনো আইন যদি অসামঞ্জস্যপূর্ণ হয়, এটার সাথে সাংঘর্ষিক হয়, তাহলে ওই আইনের যতটুকু অংশ, পুরোটা কিন্তু বাতিল না, মানে যতটুকু অংশ একটা আইনের যতটুকু অংশ অসামঞ্জস্যপূর্ণ হচ্ছে ততটুকু অংশ কিন্তু বাতিল বলে গণ্য হবে। বুঝতে পারছো? আচ্ছা, এই 7-2 হ্যাঁ 7-2 কিন্তু একটা জুডিশিয়াল রিভিউ, তোমরা এর আগেও হয়তো বা জুডিশিয়াল রিভিউ এর কথা শুনছো, জুডিশিয়াল রিভিউ এর ধারণা কিন্তু পাওয়া যায়। এখন আসি আমি তোমাদের একটু ধারণা দিই যে জুডিশিয়াল, তোমরা কিন্তু সাথে সাথে লিখে রাখবা যে 7-2 কি সাইডে লিখে রাখবা যে এখান থেকে জুডিশিয়াল রিভিউ এর ধারণা পাওয়া যায়, বা এটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ। জুডিশিয়াল রিভিউ সম্পর্কে
অনুচ্ছেদে বলা আছে, 26-এ বলা আছে, 102-এ বলা আছে। 3টা অনুচ্ছেদে কিন্তু এই যে জুডিশিয়াল রিভিউ এর কথা বলা আছে। 7, 26 এবং 102-এর 2। তো জুডিশিয়াল রিভিউ এর ধারণাটা মূলত কি, যে দেখা গেল যে শোনো, যখন কোনো পার্লামেন্ট কোনো আইন তৈরি করলো, দেখা গেল যে সেটা সংবিধান বা হচ্ছে যে মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয়ে গেল, তখন কি করবে সুপ্রিম কোর্ট কিন্তু উক্ত আইন বা হচ্ছে কোনো আইনের অংশবিশেষ বেআইনি ঘোষণা করতে পারে। আর এই যে বেআইনি ঘোষণা করলো এটাকেই বলা হলো জুডিশিয়াল রিভিউ। তাহলে জুডিশিয়াল রিভিউ কে করতে পারে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের একটা ক্ষমতা আছে। জুডিশিয়াল রিভিউ করে কোনো আইন ভয়েড করতে পারবে কিন্তু। বুঝতে পারছো যে সুপ্রিম কোর্ট যদি দেখে যে মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয়ে যাচ্ছে বা এই সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয়ে যাচ্ছে, তাহলে সেই কি করবে, সুপ্রিম কোর্ট উক্ত আইনকে বেআইনি ঘোষণা করতে পারে। এটাকেই মূলত জুডিশিয়াল রিভিউ বলা হয়। আর জুডিশিয়াল রিভিউ তখনই করা যাবে যখনই তোমার কনস্টিটিউশনাল সুপ্রিমেসি থাকবে। এখন আমাকে বলো, আমাদের সংবিধানে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি আছে না? জি আপু। তাহলেই তো, তাহলে অবশ্যই কি জুডিশিয়াল রিভিউ করা যাবে। আর জুডিশিয়াল রিভিউ কিভাবে করবো, 7-2-এ এই জুডিশিয়াল রিভিউ এর কথা বলছে, এবং জুডিশিয়াল রিভিউ কি সেটা তো বুঝলা। তোমাদের একটা উদাহরণ বলি, যে দেখা গেল যে পার্লামেন্ট একটা আইন তৈরি করলো, মনে করো যে কি কিভাবে উদাহরণ দিই বলো, হ্যাঁ, মনে করো যে একটা আইন তৈরি করলো যে হচ্ছে খুনের বদলা হিসেবে খুন করা জায়েজ। হ্যাঁ, এরকম একটা আইন তৈরি করলো। তো যখন সর্বোচ্চ আদালত দেখলো যে হচ্ছে যে এটা সংবিধানের কিন্তু কিছু কিছু হচ্ছে অনুচ্ছেদের একদম চরম লঙ্ঘন। কোন কোন অনুচ্ছেদ, হয়তোবা তোমরা অত দূরে যাও নাই। এটা কিন্তু হচ্ছে অনুচ্ছেদ 31 এবং 32। 31 এবং 32 এই দুটার হচ্ছে চরম একটা লঙ্ঘন। 31-এ বলছে আইনের আশ্রয় লাভের অধিকারী এবং 32-এ বলছে জীবন এবং ব্যক্তি স্বাধীনতার অধিকার। খুনের বদলা হিসেবে খুন করা কি জায়েজ? এটা জায়েজ না কিন্তু। আগের যুগে অনেক ছিল যে চোখের বদলে চোখ, কিন্তু এখন কিন্তু এগুলা নেই, যে খুনের বদলে খুন। যদি এখন মব জাস্টিস হচ্ছে, এটা আলাদা বিষয় একটা। এগুলা সম্পর্কে পরে আরো বিস্তারিত বলবো তোমাদের। শুধু এতটুকু জেনে রাখো যে এটা কিন্তু হলো না একটা আইন, তখন কি করলো সুপ্রিম কোর্ট, কি করতে পারে, এই আইনকে কি বাতিল বলে ঘোষণা করতে পারে বা অবৈধ ঘোষণা করতে পারে। এটাই হচ্ছে মূলত তোমার জুডিশিয়াল রিভিউ। আর তোমাদের হচ্ছে 3টা আর্টিকেলের কথা বললাম, একটা হচ্ছে 7, 26 এবং 102। 7-এ তো দেখলাই যে সংবিধানের সাথে যতটুকু সাংঘর্ষিক ততখানি হচ্ছে বাতিল বলে গণ্য হবে, এবং 26-এ কিন্তু একটা কথা বলছে, তোমরা কোট করে রাখতে পারো। 26 যখন পড়বো তখন অবশ্যই তো পড়বো, তারপরে এখন একটু জেনে রাখো যে 26-এ বলছে যে মৌলিক অধিকারের সাথে যখন সাংঘর্ষিক হবে তখন কিন্তু যতখানি সাংঘর্ষিক ততখানি বাতিল বলে গণ্য হবে। 26-এ বলে দিল স্পেসিফিক ভাবে মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক হলে। আর 102-এ বলছে যে হাইকোর্টের নিকট তোমার যদি প্রতীয়মান হয়, তাহলে হচ্ছে আইনের দ্বারা যদি প্রতীয়মান যে হয় যে কোনো প্রতিকার প্রদান করা হয়নি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে এই যে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে। এটা হচ্ছে তোমার 102। এগুলো পরে পড়বো আমরা। আর তোমরা আরেকটা জিনিস দেখে রাখো জুডিশিয়াল রিভিউ সম্পর্কে, এটা খুব বিখ্যাত একটা মামলা। মামলার বিস্তারিত তোমরা পরে পড়বা। শুধু এতটুকু জেনে রাখো, সর্বপ্রথম মারবারি ভার্সেস মেডিসন মামলায়, খুব 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 বেশি ইম্পর্টেন্ট এটা। তোমরা যেখানেই যাও না কেন তোমাদের এই মামলার কথা জিজ্ঞেস করবে বা বলবে যে জুডিশিয়াল রিভিউ কোন মামলার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এটা যুক্তরাষ্ট্রের সংবিধানে এই মামলার মাধ্যমে জুডিশিয়াল রিভিউ কিন্তু সর্বপ্রথম সংযুক্ত করা হয়। আবার লিখে নাও, মামলাটা বলি, MARBURY মারবারি ভার্সেস MADISION মারবারি ভার্সেস মেডিসন মামলা 1803। এই মামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংবিধানে জুডিশিয়াল রিভিউ সংযুক্ত করা হয়। এখন কি 7 ধারাটা পুরোটাই, মানে 7, সরি ধারা না, অনুচ্ছেদটা কি পুরোটা বুঝতে পারছো তোমরা কি বলছে? জি আপু, বুঝতে পারছি। হ্যাঁ, 7-1-এ মূলত বললো যে তোমার হচ্ছে যে এই প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ হবে। কেন মালিক জনগণ হবে, আমরা কিন্তু এর আগেও দেখেছি যে হচ্ছে আমরা সংবিধানের প্রস্তাবনায়ও পড়েছি, মানে
হচ্ছে জনগণের সার্বভৌমত্বের কথা, তারপর আমরাই কিন্তু এই সংবিধানটা গ্রহণ করলাম, আমাদের কর্তৃত্বেই ব্যবহার করা হচ্ছে। এবং স্বার্থের 2 এ বলা হলো যে এটা হচ্ছে আমাদের সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, এবং এটার সাথে যদি কোনো কনফ্লিক্ট হয় অন্য কোনো আইন, তাহলে যতখানি কনফ্লিক্ট হবে ততখানি বাতিল বলে গণ্য হবে। এতটুকুই, আর গেজি না করি। হ্যাঁ, বুঝতে পারছো অবশ্যই। আবার এবার আসে তোমার হচ্ছে যে 7 এর ক। 7 এর ক একটু ধরে ধরে পড়াই, যে 7 এর ক-তে বলছে, এই যে 7 এর ক, এটা কিন্তু হচ্ছে তোমার হচ্ছে পরবর্তীতে কিন্তু সংশোধনীর মাধ্যমে আসছে। 7 এর ক, এটা কিন্তু সংযুক্ত করা হয়েছে 7 এর ক। এখানে বলল যে সংবিধান 15তম সংশোধনী। হ্যাঁ, 7 এর ক 15তম সংশোধনীর মাধ্যমে করা হয়েছে, সংযুক্ত করা হয়েছে। তো এখানে 3টা ওয়ার্ড করা আছে, 3টা ওয়ার্ডের সাথে আবার ইত্যাদি আছে। সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ। হুম, একে বলছে দেখো যে কোনো ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা কোনো অসাংবিধানিক পন্থায়, 3টা কথা বলছে। এভাবে না কোটেশন দিয়ে দিয়ে একটু যদি তোমরা হচ্ছে যে ছোট করে লিখে রাখো, তাহলে তোমাদের পড়ার সময় সুবিধা হবে। 3টা কথা লিখে রাখো, যে একে যে বলছে শক্তি প্রদর্শন, শক্তি প্রয়োগ আর অসাংবিধানিক পন্থায়। কোনো ব্যক্তি শক্তি প্রদর্শন, শক্তি প্রয়োগের মাধ্যমে বা অসাংবিধানিক পন্থায় এই সংবিধানের বা ইহার কোনো অনুচ্ছেদ রদ, রহিত, বাতিল, স্থগিত, 4টা ওয়ার্ড। সংবিধানে যদি কোনো অনুচ্ছেদ কি করে, রদ করে, রহিত করে, বাতিল করে, স্থগিত করে, কিংবা উহা করার জন্য উদ্যোগ গ্রহণ করে বা ষড়যন্ত্র করে। এখন আমি আবার বলি তোমাদেরকে যে এই সংবিধানের কোন অনুচ্ছেদ কি করে, রদ, রহিত, বাতিল বা স্থগিত করলে, এটা তো একটা অপরাধ করবে অবশ্যই সে, এবং এটার উদ্যোগ গ্রহণ করলেও সেটা অপরাধ বলে গণ্য হবে। কিন্তু এই যে উদ্যোগ গ্রহণ করলে এবং ষড়যন্ত্র করলে, তাহলে কি কি ক্ষেত্রে হচ্ছে, যে প্রথমে 3টা, কেউ যদি শক্তি প্রদর্শনের মাধ্যমে বা শক্তি প্রয়োগ করে বা কোনো অসাংবিধানিক পন্থায় কি করলো, কোনো এই সংবিধান বা এটার কোনো অনুচ্ছেদ যদি কি করে, রদ করে, রহিত করে, বাতিল বা স্থগিত করে, বা পরের প্যারায় লিখতে পারো যে উদ্যোগ গ্রহণ করে বা ষড়যন্ত্র করে, কিংবা দেখো তারপরে লিখছে কি, যে এই সংবিধান বা এর কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস, প্রত্যয় পরাহত করলে বা তা করার উদ্যোগ গ্রহণ করলে বা ষড়যন্ত্র করলে। তাহলে দেখো, উদ্যোগ গ্রহণ করাও কিন্তু একটা অপরাধ, বা ষড়যন্ত্র করাও কিন্তু অপরাধ বলে গণ্য হবে। সেই অপরাধটার নাম কি আমরা এখনই পড়ব। তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে। তাহলে অপরাধটার নাম আমরা কি দিতে পারি, রাষ্ট্রদ্রোহিতা। এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হবে। অপরাধটার নাম হবে রাষ্ট্রদ্রোহিতা, এবং ওই ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী করা হবে। বোঝা গেছে তাহলে? তাহলে আমরা কি বলতে পারি, যে হচ্ছে সংবিধান যদি কেউ হচ্ছে রদ, রহিত, বাতিল করার চেষ্টা করে, উদ্যোগ গ্রহণ করে, ষড়যন্ত্র করে, এবং আমাদের যে এই যে তোমার নাগরিকের যে একটা আস্থা আছে, বিশ্বাস আছে, প্রত্যয় আছে, সেটা যদি পরাহত করার চেষ্টা করে বা উদ্যোগ গ্রহণ করে বা ষড়যন্ত্র করে, তাহলে সেটাকে আমরা রাষ্ট্রদ্রোহিতা বলে গণ্য করব, এবং এইসব ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী সাব্যস্ত হবে। এখন আসো 2 এ কি বলছে, যে যদি কোনো ব্যক্তি এক দফায় বর্ণিত, মানে যেগুলো আমরা পড়লাম,
কোনো কার্য করিতে সহযোগিতা বা উস্কানি প্রদান করে। সহযোগিতা করাও কিন্তু একটা অপরাধ। উস্কানি প্রদান করাও কিন্তু ওই যে অপরাধ হবে। কিংবা কার্য অনুমোদন, মার্জনা, সমর্থন যদি কোনো কাজকে সমর্থন করে বা অনুসমর্থন করে ওই উপরের কাজগুলোকে, তাহলে একই অপরাধ মানে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী সাব্যস্ত হবে। বোঝা গেছে? তার মানে আমি সংক্ষেপে আবার তোমাদের বলি, এই সংবিধানের রদ, রহিত, বাতিল, স্থগিত ইত্যাদি করা একটা অপরাধ। তারপর মনে করো যে এসব করার উদ্যোগ গ্রহণ করা বা উদ্যোগ গ্রহণ করা বা ষড়যন্ত্র করাও অপরাধ, এবং এসব ক্ষেত্রে সহযোগিতা করা, উস্কানি দেয়া, সমর্থন করাও কিন্তু অপরাধ। এবং লাস্টের দিকে তুমি দেখো, এটা হচ্ছে ৩ নম্বর দফাতে, এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হবে। এখন আমাকে বলো যে আমাদের দেশের সর্বোচ্চ দণ্ড কি কোনো অপরাধের জন্য? মানে সর্বোচ্চ দণ্ড কি? আপু মৃত্যুদণ্ড। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু মৃত্যুদণ্ডের কথা উজ্জ হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে এইসব অপরাধ যে করবে রাষ্ট্রদ্রোহিতা হবে, এবং রাষ্ট্রদ্রোহিতার শাস্তি তাহলে কি হবে? সর্বোচ্চ শাস্তি হবে আইনে প্রচলিত। তাহলে সর্বোচ্চ শাস্তি মানেই আমরা বুঝি কি? মৃত্যুদণ্ড। এখন আসো যে তোমাদের একটা ইনফরমেশন, যে এই যে রাষ্ট্রদ্রোহিতার কথা বললো, এই রাষ্ট্রদ্রোহিতার আমরা কিন্তু পেনাল কোডে কিন্তু আমাদের অনেক অফেন্স সম্পর্কে বা তোমার অপরাধ সম্পর্কে বলা আছে, এবং এগুলো সম্পর্কে কি কি শাস্তি আছে আমরা কিন্তু পড়বো পেনাল কোডে। তোমরা যত বড় হবা তত আরো জানবা আর কি। তো পেনাল কোডের ১২৪-এ এই ধারাতে রাষ্ট্রদ্রোহিতার কথা বলা আছে। তোমরা রাষ্ট্রদ্রোহিতার ইংরেজিটা একটু দেখে নিবা, সেডিশন করা আর কি, সেডিশন। তো ওখানে একরকম শাস্তির কথা বলা আছে, কিন্তু আমাদের সংবিধানে রাষ্ট্রদ্রোহিতার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আর এই যে এটার একটু ইংলিশটা হচ্ছে একটু তোমরা পড়ে নিবা। এই যে এখানে যেমন বললো অ্যাব্রোগেট করা, রিপিল করা, সাসপেন্ড করা, অ্যাটেম্প মানে উদ্যোগ গ্রহণ করা, কনস্পায়ার করা, ষড়যন্ত্র করা, এগুলো একটু দেখে নিবা। আর একটা এক্সট্রা ইনফরমেশন দিই তোমাদের, যে আমাদের সংবিধানে 3টা জায়গায় মানে পেনাল্টির কথা, মানে হচ্ছে যে তোমার হচ্ছে পেনাল অনুচ্ছেদ আছে আর কি, মানে শাস্তির কথা বলা আছে। এই 3টা একটু নোট করে রাখো। আমি কিন্তু বই পড়ে জেনেছি, আমারও খুব ইন্টারেস্টিং লাগছে যে এই যে এভাবে যদি রিলেট করে পড়ি তাহলে কিন্তু ভালো। 3টা জায়গায় পেনাল অনুচ্ছেদের কথা বলছে, সেটা হচ্ছে এই যে 7-এর ক এর একদম 3 দফায় আমরা পড়লাম যে কি হবে? মৃত্যুদণ্ড হবে। এবং অনুচ্ছেদ হচ্ছে 69 এবং অনুচ্ছেদ 108 লিখছো? 7-এর ক, 69 এবং 108। আমি একটু এডিশন হিসেবে বলি, তোমার 69-এ তোমার হচ্ছে বলছে যে সংসদ নাকি সরি শপথ গ্রহণের পূর্বে যদি কেউ হচ্ছে আসন গ্রহণ করে বা ভোটদান করে, হ্যাঁ, তাহলে উক্ত সদস্যে প্রতিদিনের অনুরূপ কার্যের জন্য প্রজাতন্ত্রের নিকট দেনা হিসেবে উসুলযোগ্য 1000 টাকা করে অর্থদণ্ডে দণ্ডনীয় হবে। ওখানে 1000 টাকার একটা ইয়া আছে, 1000 টাকা করে দিতে হবে। আর একটা পেনাল অনুচ্ছেদ আছে তোমার হচ্ছে যে 108, কোর্ট অফ রেকর্ডের কথা বলা আছে। এখানে তোমার যদি কেউ অবমাননা করে তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে দণ্ডাদেশের একটা ইয়া দেয়া আছে। এটা পরে পড়বো আমরা, এত বিস্তারিত শুধু জানার দরকার নেই, শুধু জানো যে 3টা জায়গায় পেনাল অনুচ্ছেদের কথা বলা আছে। তাহলে আমি 7-এর ক কি ক্লিয়ার করতে পারছি? বুঝতে পারছো? প্যারা প্যারা করে সুন্দর করে পড়বা, তাহলে এত মানে এখানে কিন্তু মনে হচ্ছে যে অনেক পড়া, আল্লাহ অনেক কিছু অপরাধের কথা বলছে, কিন্তু যখন শর্টকাট করে নিবা দেখবা অনেক ইজি লাগবে। আপু 3টা 59 কি পেনাল কোডে বলছে নাকি সংবিধানের না, আর্টিকেলে? সংবিধানেরই আমি প্রথমেই তো বলে নিলাম যে আমাদের সংবিধানেই 3টা জায়গায় পেনাল অনুচ্ছেদের কথা বলছে, মানে শাস্তি রিলেটেড এরকম কিছু, বুঝছো? পেনাল রিলেটেড। বুঝছি। হুম। তাহলে 7-এর ক কি তোমাদের কাছে ক্লিয়ার? তাহলে কি হচ্ছে তোমার হচ্ছে যে এই যে কেউ যদি তোমার হচ্ছে সংবিধানের কোনো অনুচ্ছেদ হচ্ছে বাতিল করতে চায়, স্থগিত করার কোনো ষড়যন্ত্র করে, হ্যাঁ, বা কাউকে কোনো সহযোগিতা করে, উস্কানি প্রদান করে, তাহলে সেটার অপরাধের কি অপরাধের দোষী সাব্যস্ত হবে আমাকে একটু বলো তো।
সেডিশন, রাষ্ট্রদ্রোহিতা। হ্যাঁ, আচ্ছা এবার আসি তোমার হচ্ছে সাথের খ। যাবজ্জীবন আছে, যাবজ্জীবন। এটা অলরেডি বলে নিয়েছি ওদেরকে, ওরা বুঝতে পারছে। আচ্ছা এবার আসি সাতের খতে। এই যে সাতের খয় কি বলছে, মানে সাতের বি, বেসিক প্রভিশন অব দ্য কনস্টিটিউশন আর নট অ্যামেন্ডেবল, মানে হচ্ছে সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য, এসব সংশোধন করা যাবে না। এটা হচ্ছে এই যে দেখো, সংবিধানের 142 অনুচ্ছেদে যা কিছু বলা থাকুক না কেন, 142 নম্বর অনুচ্ছেদে যাই বলা থাকুক না কেন, 142 নম্বর অনুচ্ছেদে কিন্তু তোমার সংবিধান সংশোধনের কথা বলা আছে। আর সাতের কয়ের টাইটেল কি, সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য। 142-এ বললো সংশোধন করা যাবে সংবিধান, সেখানকার ওখানে কিছু প্রসিডিওর আছে, কিন্তু এখানে সাথে কথা বললো যে সংশোধন অযোগ্য। তার মানে আমরা এটা বলতে পারি যে 142-কে আমরা ইয়া করে রাখলাম, যা কিছু বলা থাক না কেন, এটা সত্ত্বেও সংবিধানের প্রস্তাবনা। আমরা কিন্তু প্রথম দিন আমি তোমাদেরকে না সেকেন্ড দিন বললাম যখন প্রস্তাবনা পড়ালাম যে প্রস্তাবনা কিন্তু একটা বেসিক স্ট্রাকচার, এটা কিন্তু সংশোধন করা যায় না বা বদলানো যাবে না। দুটা মামলার কথা বলছিলাম, তিনটা মামলার কথা বলছিলাম, দুটা পজিটিভ, যে সংবিধান হচ্ছে তোমার প্রস্তাবনা হচ্ছে যে কার্যকরী অংশ, সেখানকার দুইটাতেই কিন্তু বলা ছিল যে বেসিক স্ট্রাকচারের কথা। তো প্রস্তাবনা, তারপর প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, প্রথম ভাগ তো বুঝতেই পারছো, এই যে আমরা যে পড়তেছি 1 থেকে হচ্ছে 7-এর খ পর্যন্ত, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, তারপর হচ্ছে তারপর নবম ক ভাগে বর্ণিত অনুচ্ছেদ সমূহের বিধানাবলীর সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ, মানে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ, এবং একাদশ ভাগের মানে 11তম ভাগের 150, মানে হচ্ছে 150 অনুচ্ছেদ সমূহের সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদের বিধানাবলী। বিধানাবলী কি কি করা যাবে না, সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোনো পন্থায় সংশোধনের অযোগ্য হবে। সংযোজনও করা যাবে না, এইসব এই যে কথাগুলো বললাম, 5টার কথা বললাম, যে প্রস্তাবনা, প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের 150 অনুচ্ছেদ সমূহের মৌলিক কাঠামো সংক্রান্ত যেটা বললাম বেসিক স্ট্রাকচার, সেগুলো হচ্ছে কি বিধানাবলী সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ এবং কোনো পন্থায় সংশোধনের অযোগ্য বলে গণ্য করা হবে। এখন আসি একটু হিস্ট্রি বলি। 2011 সালের সংবিধানের কিন্তু এই যে 15তম সংশোধনীর মাধ্যমে এই যে 7-এর খ, তোমাদের কিন্তু অলরেডি বলেছিলাম যে 7-এর যে কোনো অনুচ্ছেদের সাথে দেখবা যখন এই যে কোনো ব্র্যাকেট ছাড়া ক খ আছে, এগুলা ভাববা যে সংশোধনীর মাধ্যমে আসছে। তো 7-এর খ 15তম সংশোধনীর মাধ্যমে এই যে কিছু বিষয়কে আসলে মৌলিক বিধানাবলী হিসেবে উল্লেখ করে আর কি। এই যে বললো না টাইটেলে যে সংবিধানের মৌলিক বিধানাবলী, তো এই মৌলিক বিধানাবলী কিন্তু সংশোধনের অযোগ্য, মানে এগুলাকে সংশোধন করা যাবে না। তো মৌলিক কাঠামো মতবাদ যেটা আর কি, বেসিক স্ট্রাকচার, ডক্ট্রিন অফ দ্য বেসিক স্ট্রাকচার, এটা তো জানোই যে হচ্ছে কেশবানন্দী ভারতী ভার্সেস হচ্ছে যে স্টেট অফ কেরালা মামলায় ব্যাখ্যা করা হয়েছিল। ওখানে কিন্তু বলেই দিয়েছিল যে মৌলিক কাঠামোর আসলে ওটা বললো যে মৌলিক কাঠামো বদলানো যাবে না, ওই মামলায় বলেছিল, এটা অলরেডি বলেই ফেলছি, একটা কথা বারবার গেঁজাচ্ছি। তো মৌলিক কাঠামোর মূল কথা হলো যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে যে সরকারকে যে একটা সাংবিধানিক ক্ষমতা দেয়া হয়েছে, হ্যাঁ, তার উপর মনে করো যে সংবিধান সংশোধনের ক্ষমতা প্রয়োগ করে কেউ যাতে মনে করো যে হচ্ছে ওই ইয়া করতে না পারে আর কি, সংশোধন করতে না পারে কোনো কিছু চাইলেই। আর এই মৌলিক কাঠামো কিন্তু সংবিধানের ভিত্তি, যার উপর ভিত্তি করে সংবিধানটা মূলত দাঁড়িয়ে আছে। তো এগুলাকে সংশোধন করার হচ্ছে
যাবে না, সংশোধন করা অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে। তো এগুলো হচ্ছে সংশোধন অযোগ্য, এখানে আর বেশি কিছু করার নাই। সংবিধানের প্রস্তাবনা, অনুচ্ছেদ হচ্ছে প্রথম ভাগের অনুচ্ছেদ মানে 1 থেকে 7 খ, দ্বিতীয় ভাগের অনুচ্ছেদ মানে 8 থেকে 25 এবং নবম ক ভাগ সাপেক্ষে 26 থেকে 47 অনুচ্ছেদ। এটা পাশে লিখে রাখতে পারো যে তৃতীয় অনুচ্ছেদ যেখানে বলছে, অনুচ্ছেদ গুলা লিখে রাখো, এখানে কিন্তু ভাগের কথা বলছে, অনুচ্ছেদ গুলা আইডেন্টিফাই করে দেয়নি। তাহলে প্রথমে লিখবা সংবিধানের প্রস্তাবনা, 2 নম্বরে পয়েন্ট করে লিখো যে অনুচ্ছেদ মানে প্রথম ভাগ মানে হচ্ছে তোমার 1 থেকে 7 খ পর্যন্ত। আর 3 নম্বরে লিখো অনুচ্ছেদ 8 থেকে 25। 4 নম্বরে লিখো তোমার হচ্ছে নবম ক ভাগ সাপেক্ষে 26 থেকে 47 ক অনুচ্ছেদ এবং অনুচ্ছেদ 150 কথা বলছে মানে হচ্ছে 150। এখানে তোমার এই অনুচ্ছেদটা মূলত হচ্ছে তোমার পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম তফসিল সহ সম্পর্কে আলোচনা করা হয়েছিল। তো এখানে তোমার স্বাধীনতার ঘোষণা, 7ই মার্চের ভাষণ, এগুলা রিলেটেড, তো এগুলা কখনো সংশোধন করা যাবে না, এগুলা বলছে। তো মূলত এতটুকুই হচ্ছে 7 ক পর্যন্ত। সুমন কিছু অ্যাড করবি? বুঝতে পারছো তোমরা? ও তার সাথে সাথে ইংলিশটা পড়ে নিবা। shall not be amendable by the way of insertion, তারপর হচ্ছে modification, substitution and repeal and by any other means। ইংলিশটা পড়ে নিবা যে এগুলা হচ্ছে কি করা যাবে না, মডিফিকেশন করা যাবে না, সাবস্টিটিউশন করা যাবে না, রিপিল করা যাবে না, অযোগ্য বলে ঘোষণা করা হবে। 7 খ বলছে। ক্লিয়ার? আমার কথা কি আদৌ শুনতে পাচ্ছে নাকি আমি বকেই যাচ্ছি? আপু শুনতে পাচ্ছি, ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা ক্লিয়ার। সুমন তুই কি আছিস, কিছু অ্যাড করবি? তাহলে কিছু অ্যাড করার আছে 7 খতে? হ্যাঁ, এটা কিন্তু আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে 8টা বিষয়ের কথা বলা হয়েছিল। তোর হচ্ছে ওই সংবিধানে না ওই মামলায় হচ্ছে বিচারপতি শাহাবুদ্দিন 8টা বিষয়কে বেসিক স্ট্রাকচার, ওরা মনে হয় লিখে নিয়েছিল যে সাংবিধানিক, হ্যাঁ সাংবিধানিক সার্বভৌমত্ব, হুম, গণতন্ত্র। আচ্ছা তুই শুরু করবি না আমি শুরু করব?